প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটি নিউজের প্রতিদিনের আয়োজন মানি ম্যাটার্সে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ও প্রাইড গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মঈন। তার সাথে আলোচনা হবে পোশাক খাতের সমস্যা ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে। চলুন তার সাথে পরিচিত হই। আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। শুরুতেই যদি বলেন পোশাক খাতের যে সামগ্রিক চিত্র আপনার কাছে, আপনারা তো দীর্ঘদিন ধরে এই পোশাক খাতের সাথে জড়িত আছেন, প্রায় 50 বছর ধরে পারিবারিকভাবে এই খাতের সাথে জড়িত আছেন। তো আপনার দৃষ্টিতে বর্তমান সময় পোশাক খাতের চিত্রটা কেমন? আমরা বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস বা টেক্সটাইলসের কথা যদি দেখি তাহলে বলতে হবে যে মোটামুটিভাবে আমরা এখন বেশ সামলে উঠেছি। একটা ভালো ধরনের ধাক্কা আমাদের উপর দিয়ে গেছে রানা তাজরিনের ইভেন্টসগুলোতে। সেই ইভেন্টসগুলোর পর থেকে আমরা আরও এখন শক্তিশালী হয়ে দাঁড়িয়েছি। আমাদের যে শিল্পটা প্রায় 70-এর শেষের দিকে 80-র প্রথম দিকে হাঁটি হাঁটি পা পা করে শুরু হয়েছিল এবং অনেক চড়াই উতরাই পেরিয়ে আমরা একটা ভালো অবস্থানে এসেছি। এবং সেই ক্ষেত্রে আবার রানার ইভেন্টসগুলো, রানার তাজরিন ইভেন্টসগুলো, সেফটি অ্যান্ড সিকিউরিটি ইভেন্টসগুলো আমার সার্বিকভাবে বাংলাদেশকে এবং বাংলাদেশের অর্থনীতির প্রেক্ষাপট থেকে একটা প্রচণ্ড রকমের আঘাতে একটা ভীতি সমস্যা সৃষ্টি হয়েছিল। কিন্তু যেভাবে আমরা তা মোকাবেলা করেছি সেটা একটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাকর্ড অ্যালায়েন্স বায়াররা ফর্ম করেছিল, তার সঙ্গে সঙ্গে অন্যান্য ইন্টারেস্ট গ্রুপ, প্রেশার গ্রুপসগুলো কাজ করেছে, ইন্টারন্যাশনাল প্রেশার গ্রুপসগুলো কাজ করেছে করে তারা যে স্ট্রাকচার, যে ফ্রেমওয়ার্ক অফ সেফটি তৈরি করেছে, সেই ফ্রেমওয়ার্ক সেফটিতে আমার মনে হয় আমরা এখন অনেক এগিয়ে এসেছি এবং অনেক বলতে পারেন বাংলাদেশ এখন পৃথিবীতে কমপ্লায়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে 1 নম্বর। আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারি যে সোশ্যাল সেফটি কমপ্লায়েন্স, স্ট্রাকচারাল সেফটি, ইলেকট্রিক্যাল সেফটি, তারপর ফায়ার সেফটি এবং সোশ্যাল কমপ্লায়েন্সের ক্ষেত্রে বাংলাদেশ যে কোনো দেশের সঙ্গে আপনার তার মানে আমরা বলতে পারি যে রানা প্লাজায় যে একটা ধ্বংসযজ্ঞ হয়েছিল সেটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা ইতিবাচক পরিবর্তনও এনে দিয়েছে। এর ফলে আমাদের যে তৈরি পোশাক খাত পৃথিবীতে শীর্ষস্থানীয় একটা কমপ্লায়েন্ট কান্ট্রি হিসেবে আবির্ভূত হয়েছে। কিন্তু তারপরেও মানে এই খাতে কি নিশ্চয়ই কোনো না কোনো চ্যালেঞ্জ রয়েছে? সেই চ্যালেঞ্জগুলো আসলে কি? মূলত চ্যালেঞ্জগুলো হচ্ছে যে আমাদের আসলে আমরা খুব বেশি আপনার ভলিউম ড্রিভেন লো এন্ড প্রোডাক্টে আমাদের ফোকাস, এবং বায়াররা আমাদের কাছে আসে একেবারে কস্ট ইফেক্টিভ প্রাইসে নিতে। আমি শব্দটা চিপ শব্দটা ব্যবহার করব না, আমি শব্দটা বলবো কস্ট ইফেক্টিভ প্রাইসে তারা এটা নিতে চায়। তো কম্পিটিশনটা এই জায়গাটাতে আমাদের অনেক বেশি, এবং যেহেতু বাংলাদেশের ভলিউম কেটার করার একটা প্রচণ্ড স্ট্রাকচারাল একটা যোগ্যতা ডেভেলপ করেছে ওভার দ্য ইয়ার্স, সেই জন্য বায়াররাও আমাদের উপরে অনেক ডিপেন্ডেন্ট সেই সাপ্লাইয়ের জন্য। সো বাংলাদেশ কিন্তু ওই দিক থেকে একদিকে খুব স্ট্রং একটা সাপ্লায়ার হিসেবে ইমার্জ করেছে ওয়ার্ল্ড মার্কেটে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখনই আপনি কস্ট কম্পিটিটিভনেসের কথা বলেন তখনই আপনার ইউ এন্টার ইনটু এ রেড ওশন। আমরা তখন দেখি প্রাইস ওয়ারে আমরা প্রতিনিয়ত হেরে যাই, কারণ ব্র্যান্ডের যারা ইকুইটি হোল্ডার তারা আপনার একটা ক্লাউড নেগোসিয়েশন পয়েন্টে একটা ক্লাউড ওদের থাকে। সেই ক্লাউডের কারণে আমরা আমাদের যে সাপ্লায়ার্সরা আমাদের অবস্থানের কারণ থেকে আমরা খুব স্ট্রংলি নেগোশিয়েট করতে পারি না প্রাইসগুলো। আমাদের যে প্রাইসটা, সেই প্রাইসটা নিয়ারেস্ট প্রাইসের সঙ্গে আমাদের 15-20% ডিফারেন্সেস থাকে অন্যান্য দেশের তুলনায়। তারপরেও আমরা আমাদের মধ্যে একটা ইন্টারনাল কম্পিটিশন আছে, ক্যাপাসিটি এত বেড়েছে সেখানে একটা ইন্টারনাল কম্পিটিশন আছে। এই কম্পিটিশনের প্রেক্ষিতে আমাদের কিন্তু প্রাইস আমাদের শ্রিঙ্কেজেস হয়েছে, প্রাইস শ্রিঙ্কেজ হওয়ার কারণে প্রফিটেবিলিটিও শ্রিঙ্কেজ হয়েছে। তো সেটা একটা বড় চ্যালেঞ্জ। এখন আমাদেরকে রিস্ট্র্যাটেজাইজ করতে হবে, আমরা কিভাবে কাজ করব সেটাকে রিস্ট্র্যাটেজাইজ করতে হবে। বাংলাদেশ শুধুমাত্র যদি প্রাইস পয়েন্টে ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিট করতে থাকে তাহলে একটা সময় আসবে যেখানে আসলে খুঁজে পাওয়া যাবে না। এই অবস্থা থেকে আসলে বেরিয়ে আসার জন্য আমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত? এই যে প্রাইস ওয়ার যে ইন্টারনালি চলছে, তো সেক্ষেত্রে আসলে সবাই নিজেরা নিজেদের মধ্যেই এক ধরনের যুদ্ধ করছে, যে দাম ক্রমাগতভাবে কমিয়ে তারা বায়ার ধরে রাখার চেষ্টা করছে। তো এখানে আসলে স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত যে বায়ারের কাছ থেকে আরও বেশি কিভাবে সুবিধা আদায় করা যায়? এখানে অনেকগুলো কাজ করা যেতে পারে। প্রথম কথা হচ্ছে যে আপনার প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন লাগবে।
আমরা হায়ার এন্ড প্রোডাক্টের দিকে যাওয়া, ফাইবার নিয়ে আমাদেরকে কাজ করা লাগবে, আমাদের ফ্যাব্রিক নিয়ে কাজ করা লাগবে, এবং সর্বোপরি একটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের ওয়েস্টেজেসগুলো কী হচ্ছে ইন্টারনালি, সেই ওয়েস্টেজেসগুলো আমাদের দেখতে লাগবে। আপনি ওয়েস্টেজের কথা যদি বলি, এটা ঠিক মেটেরিয়াল ওয়েস্টেজ না, টাইম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রিসোর্স, যেই টাইম রিসোর্সটা আমরা ওয়েস্ট করি। তো সেক্ষেত্রে ম্যানেজমেন্টের যে স্ট্রাকচারটা, যে ফর্মে আমরা ম্যানেজ করি, সেই ম্যানেজমেন্টের একটা সিগনিফিকেন্ট চেঞ্জ, মিড লেভেল ম্যানেজমেন্টের সিগনিফিকেন্ট চেঞ্জ আসতে হবে। তো আমি বলছি খুব মাইক্রো পার্সপেক্টিভ থেকে যদি দেখেন, একটা ইন্ডাস্ট্রি তার স্ট্র্যাটেজি কী নেবে সেটা যদি দেখেন, তাহলে তাকে আসলে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনে যেতে হবে, নিউ মার্কেটে দেখতে হবে। সেকেন্ডলি, তার ইন্টারনাল এফিসিয়েন্সিজ, ওয়ার্কিং এফিসিয়েন্সি নিতে হবে। এবং আপনি দেখেন, একটা গার্মেন্ট কিন্তু এককের কাজ না, একটা গার্মেন্ট তৈরি করা অনেকগুলো হাত এখানে গার্মেন্টে লাগে। তো এই হাতগুলো যদি কোঅর্ডিনেটেড ওয়েতে না লাগে, একটা প্ল্যান্ড ওয়েতে না লাগে, তাহলে কিন্তু প্রোডাক্টটা টাইমলি এবং এফেক্টিভলি ডেলিভার করা পসিবল না। আর যখনই আপনি একটা কোঅর্ডিনেটেড এবং কনসার্টেড এফার্টের কথা বলেন, তখন দ্য ইস্যু অফ ম্যানেজমেন্ট কামস ইন, ইস্যু অফ কোয়ালিটি অফ হিউম্যান রিসোর্সেস কামস ইন। তো এই সমস্ত বিষয়গুলো যখন আপনি দেখেন, তখন ম্যানেজমেন্ট টেকনোলজিগুলো দেখতে হবে। আমাদের আরও সাইন্টিফিক্যালি ম্যানেজ করা লাগবে, আমাদের প্ল্যানগুলোকে ইফেক্টিভলি করা লাগবে, আমাদের স্ট্যান্ডার্ডসগুলোকে ভালোভাবে ডেভেলপ করতে লাগবে। আমাদের স্ট্যান্ডার্ড আছে, যেমন জিএসডি ডেটা সুইং স্ট্যান্ডার্ডস আছে, সেই স্ট্যান্ডার্ডসগুলো ইফেক্টিভলি তৈরি করতে লাগবে। এইভাবে আমরা আইটি সেক্টরের উপরে যদি আমরা এমফেসাইজ করি, আইটি এনেবলড এনভায়রনমেন্ট যদি আমরা ক্রিয়েট করি, তাহলে সেই আইটি এনেবলড এনভায়রনমেন্ট থেকে আমরা ডেটাগুলো পাবো, ডেটাগুলো থেকে আমাদের স্ট্যান্ডার্ডসগুলো আমাদের সেট করা থাকবে, সেই অর্থে আমরা ম্যানেজ করবো মোর অবজেক্টিভলি, মোর সাইন্টিফিক অ্যাপ্রোচ। আমরা একবারে যে আমরা গাট ফিলিং দিয়ে আগে যে অ্যাপ্রোচ ম্যানেজ করতাম, সেই গাট ফিলিং এর অ্যাপ্রোচটা থেকে বেরিয়ে এসে সাইন্টিফিক্যালি আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে। আপনি বলছিলেন যে ওয়েস্টেজ টাইম এবং যে আমার ম্যাটেরিয়াল যে ওয়েস্টেজ হয় গার্মেন্টস সেক্টরে, এই ওয়েস্টেজটা কমানোর জন্য আসলে আপনি বলছেন যে হ্যাঁ এফিসিয়েন্সি হিউম্যান রিসোর্স বা ম্যানেজমেন্ট প্রসেস, তো এইটাতে স্পেসিফিক কিছু কি বলা যেতে পারে এখানে, যে আসলে এই ব্যবস্থা করলে আমার টাইম সেভিং হতে পারে এবং আমার যে ম্যাটেরিয়ালের যে ওয়েস্টেজ হয় সেটা সেভ করা যেতে পারে? কিছুদিনের জন্য আমি বিকেএমই এর সঙ্গে ইনভলভ ছিলাম। তখন আমরা একটা প্রোগ্রাম ইনিশিয়েট করেছিলাম, লিন ম্যানেজমেন্ট। লিন একটা ম্যানেজমেন্ট টেকনিক, যেটা আপনার আমেরিকাতে ডেভেলপ করার পরে দ্যাট ইজ গন টু জাপানে এটা ফার্দার আপনার পারফেকশন হয়েছে। তো জাপানিজ ফর্ম অফ ম্যানেজমেন্টটা টয়োটা খুব সাকসেসফুলি লিন ম্যানেজমেন্টকে ইমপ্লিমেন্ট করেছে, এবং সে কারণে প্রায় 50 বছরের ঊর্ধ্বে টয়োটা ওয়ার্ল্ড লিডার হিসেবে কার ম্যানুফ্যাকচারিংয়ে থেকেছে, এখনও আছে। তো লিন ইজ এ মেথড অফ ম্যানেজমেন্ট, ইজ এ থিঙ্কিং অফ ম্যানেজমেন্ট, যেটা কিন্তু আমরা গার্মেন্টসে অ্যাপ্লাই করেছি এবং আমরা সাকসেসফুলি সেটা দেখেছি। তো লিন অনেকগুলো ধরনের ওয়েস্টেজ আইডেন্টিফাই করে, তার মধ্যে টাইম ওয়েস্টেজও একটা ইম্পর্টেন্ট ওয়েস্টেজ, ওভার স্টক করাটা একটা ইম্পর্টেন্ট ওয়েস্টেজ। তো এই ওয়েস্টেজেসগুলো সব যেটা ভ্যালু অ্যাড করে না এমন কোনো অ্যাক্টিভিটি, সেটাই অ্যাকচুয়ালি ওয়েস্টেজ হিসেবে গণ্য করা হয়। তো লিন ম্যানেজমেন্টের একটা ইমপ্লিমেন্টেশন যদি আরও সিরিয়াসলি করা যেত, লিন এনেবলড ম্যানেজার্স যদি আমরা ডেভেলপ করতে পারতাম, তাহলে কিন্তু অনেক উইদাউট ইভেন ফার্দার ইনভেস্টিং এ সিঙ্গল সেন্ট, আমরা যে এখন যে 50 বিলিয়নের টার্গেট দেখছি, একটা স্বপ্ন দেখছি, সেটাও কিন্তু সহজেই সম্ভব হতো আর কি। আমরা আলোচনায় ফিরবো একটা বিরতি নিয়ে এসে। দর্শক, এবার একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরছি কিছুক্ষণ পর। আবারও আমন্ত্রণ অর্থনীতি ও ব্যবসা বাণিজ্য নিয়ে এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন মানি ম্যাটার্সে। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ও প্রাইড গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল মঈন। তার সাথে আলোচনা হচ্ছে পোশাক খাতের সমস্যা ও সম্ভাবনার নানা বিষয় নিয়ে। আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি। স্যার, বিরতির আগে আপনি বলছিলেন যে জাপানিজ একটা লিন ম্যানেজমেন্ট প্রসেস বা সিস্টেম আপনারা নিয়ে কাজ করেছিলেন, তো এইটা আসলে কি ধরনের, একটু যদি এটা ক্লারিফাই করেন। বেসিক্যালি লিন হচ্ছে আপনার একটা কনসেপ্ট, একটা বলতে পারেন একটা কালচারাল একটা অ্যাটিটিউড, যার মূল ফোকাসটা হচ্ছে যে আপনি কিভাবে
যে ভ্যালু চেইনের মধ্যে নন ভ্যালু অ্যাডেড অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রসেসগুলো সেগুলোকে এলিমিনেট করেন। লেট আস সে ফর এক্সাম্পল আমি যদি এই মাগটাকে এখান থেকে ধরি এবং এখানে পিক করি, আমি সরাসরি মাগটাকে এখানে নিয়ে আসবো। আমি মাগটাকে এভাবে নিয়ে এভাবে ঘুরিয়ে নিয়ে কাজ করবো না, নেবো না। So that is a waste, আমার মোশনের একটা waste. So they look into all kinds of wastes. After identify 7 types of wastages. যে wastages গুলোর মধ্যে আপনার overstocking is also wastage, inventory কম রাখা, just in time ensure করা, তারপর আপনার লেটস সে যে সময় অ্যাক্টিভিটিগুলো টাইম অ্যান্ড মোশন স্টাডিজ এখানে সিগনিফিকেন্ট ইম্পর্টেন্ট রোল প্লে করে। আপনি কতটুকু প্রসেস সিম্পলিফাই করে কত সহজে আপনি কাজটাকে ডেলিভার করতে পারেন। সো অপারেটরের মেটেরিয়াল হ্যান্ডলিং থেকে শুরু করে নিয়ে প্ল্যানিং পর্যন্ত এবং ডেলিভারি পর্যন্ত এন্টায়ার ভ্যালু চেনে এন্ড টু এন্ড একটা অর্গানাইজেশনের এন্ড টু এন্ড যতগুলো অ্যাক্টিভিটি হয় সবগুলো অ্যাক্টিভিটিকে রিস্ট্রাকচার করে আন্ডারস্ট্যান্ড করে লুক করে আপনাকে যে সমস্ত নন ভ্যালুয়েটেড অ্যাক্টিভিটিগুলো এলিমিনেট করার মাধ্যমে আপনি শর্টেন করেন, টাইম শর্টেন করেন, থ্রুপুট টাইম কমান। থ্রুপুট টাইম কমালে আপনি আরও বেশি প্রডিউস করতে পারেন। যখনই আপনার টাইম বেশি লাগে তখন আপনার প্রোডাকশন টাইম বেশি লাগে, নাম্বার অফ ইউনিটস কমে যাবে। ইউ রিডিউস দি আপনার থ্রুপুট টাইম, চেঞ্জ ওভার ইজ এন ইন্টারেস্টিং ইস্যু, চেঞ্জ ওভার টাইম কমান, তখন ইউ ক্যান ইনক্রিজ প্রোডাক্টিভিটি। এর মানে হচ্ছে যে আপনি একই আপনার প্রোডাকশন ফ্যাসিলিটিস বা ইনফ্রাস্ট্রাকচার রেখে আপনি অনেক বেশি প্রোডাক্ট মানে প্রডিউস করতে পারবেন যদি আপনি প্রসেসটা ইমপ্রুভ করেন বা আরো এফিশিয়েন্ট প্রসেসটা নিয়ে আসেন। তো এইখানে আরেকটা বিষয় আমাদের পোশাক খাতে যেটা আমরা প্রায়ই মানে ফিল করি বা আমাদের যারা তৈরি পোশাক খাতের উদ্যোক্তা যারা আছেন তারা বলেন যে আমাদের এখানে মানব সম্পদের, দক্ষ মানব সম্পদের একটা বিরাট ঘাটতি আছে, যেই কারণে আমাদের এখানে শ্রীলঙ্কা থেকে বা ইন্ডিয়া থেকে বা বিভিন্ন দেশ থেকে তারা এখানে কাজ করতে আসছেন এবং অনেক হায়ার স্যালারিতে তারা এখানে কাজ করছেন, যার ফলে আমাদের একটা বিরাট পরিমাণে বৈদেশিক মুদ্রাও দেশের বাইরে চলে যাচ্ছে। তা আপনি তো সরাসরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার সাথেও আছেন, পাশাপাশি ব্যবসায়ও আছেন। তো যেহেতু আপনি মানব সম্পদের বিষয়ে আপনার একটা দক্ষতাও আছে বা আপনার অভিজ্ঞতা এবং একাডেমিক লাইনেও আপনার কাজকর্ম আছে, তো মানব সম্পদ এই খাতে বিশেষ করে পোশাক খাতে এইখানে আসলে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে মানব সম্পদ উন্নয়নে? আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ কথা প্রসঙ্গ নিয়ে এসছেন। আমার মনে হয় শুধু গার্মেন্টস সেক্টর না, বাংলাদেশের যে কোনো সেক্টরের কথা বলেন না কেন, মানুষ সবগুলি মেশিনের পেছনেই মানুষ, সবগুলি প্রসেসের পেছনেই মানুষ, এবং মানুষই সব কিছু পরিচালনা করে। তো মানুষের যে গুরুত্বটা, হিউম্যান অ্যাসেট আমরা বলি, হিউম্যান রিসোর্স আমরা বলি, আমরা হিউম্যানকে এক দুটো হাতকে যখন আমরা রিসোর্সে কনভার্ট করে নিতে পারি তখনই কিন্তু হিউম্যান রিসোর্স ফর্ম করে। তো গার্মেন্ট সেক্টরে আপনার সাথে আমি সম্পূর্ণভাবে একমত যে টপ লেভেলের যে ম্যানেজমেন্টগুলো আমরা বাইরে থেকে আউটসোর্স করি, এই আউটসোর্সিংয়ের কোনোই প্রয়োজনীয়তা নাই, যেখানে যদি কিনা আমাদের এখানে আমরা প্রপারলি ট্রেন আপ করতে পারি। দুঃখজনক বিষয় হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো এবং একাডেমিক ইনস্টিটিউশনগুলো তারা তাদের কারিকুলামগুলোকে ইন্ডাস্ট্রির নিডের সঙ্গে অ্যাডজাস্ট করে করছেন না। ইন্ডাস্ট্রির নিডের সঙ্গে যদি তারা কারিকুলামগুলো ডেভেলপ করতেন এবং বিশ্ববিদ্যালয়ে যারা পড়ান বা বিভিন্ন তাদের সঙ্গে তারা যদি বাস্তব জীবনের সঙ্গে একটা সংযোগ রাখতেন, তাহলে এখানে বাস্তব জীবনের যে প্রয়োজনীয়তাগুলো অনুধাবন করতে পারতেন এবং তার একটা রিফ্লেকশনের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টেও আসতে পারত। আপনি যখনই একজন ইন্ডিভিজুয়ালকে একটা কাজের কথা বলেন তখন আপনি ইউর লুকিং অ্যাট সাম কম্পিটেন্সিস। তো আমরা একটা ইন্ডিভিজুয়ালের কম্পিটেন্সি যদি তার একজন আর্টিস্ট যিনি ডিজাইনিং করেন তাকে যদি বলেন যে না, ইয়োর ডিউটি ইজ টু রান এ মেশিন, তাহলে তার মেশিন রান করার কম্পিটেন্সিস নাই। হি ইজ এ ক্রিয়েটিভ পারসন, তার হয়তো ডিজাইনিংয়ে তার ক্রিয়েটিভিটি তার কমফোর্টেবল ফিল করে। ভাইস ভার্সা, একজন খুব স্ট্রাকচার লজিক্যাল লোককে যদি আপনি ডিজাইনিংয়ে দেন তাহলে তিনি ডিজাইনিংয়ে ভালো করবেন না। তাহলে ইম্পর্টেন্ট কথাটা হচ্ছে যে পার্সন জব ফিটটা কী। এখন আমি কি যখন রিক্রুট করি আমি কি জানতে পারি যে আমি যাকে রিক্রুট করছি তাকে যে কাজের জন্য রিক্রুট করছি সে কাজের কম্পিটেন্সিসগুলো আছে কি না? আমি কি কোনো স্টাডি করেছি যে আমার জব রিকোয়ারমেন্ট, জব অ্যানালিসিস করেছি যে এই জবের জন্য কী ধরনের কম্পিটেন্সিস দরকার? আমরা সেভাবে অ্যাপ্রোচ করি না। আসলে হওয়া উচিত এভাবে যে একটা অর্গানাইজেশন তার ওভারঅল মেটা গোলসগুলো, আপনার কর্পোরেট গোলসগুলোকে প্রথমে ফিক্স আপ করবে, তার স্পেশালাইজেশনগুলো ফিক্স আপ করবে। আমরা যেটাকে বলি ব্যালেন্স স্কোর কার্ডটা ঠিক করবে। সে কর্পোরেট গোলগুলো যখন ডেভেলপ করবে সেই কর্পোরেট গোলগুলোকে ভেঙে 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 ডিপার্টমেন্টে আসবে, ডিপার্টমেন্ট থেকে ইন্ডিভিজুয়ালে আসবে। এটা হিসেবে ক্যাসকেডেড ডাউন।
তখন ইন্ডিভিজুয়ালের যে কন্ট্রিবিউশনটা হিয়ার অ্যান্ড নাও কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশনটা কিন্তু আপনার অর্গানাইজেশনের অবজেক্টিভের দিকে কন্ট্রিবিউশন হচ্ছে। এই যে একটা ইনহেরেন্ট একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে আপনার অর্গানাইজেশন রান করা এবং সেই জন্য যে হিউম্যান রিসোর্স দরকার, সেই হিউম্যান রিসোর্সগুলো আমরা আসলে ডেভেলপ করছি না, ইউনিভার্সিটিসগুলো করছি না, একাডেমিক ইনস্টিটিউশনগুলো করছি না। একইভাবে আপনি যদি লোয়ার স্কিলের দিকে যান, ম্যানেজেরিয়াল স্কিল বাদ দিয়ে ব্লু কলার ওয়ার্কারের দিকে যান, সেখানেও দেখবেন যে প্রচণ্ড রকমের একটা ঘাটতি আছে। লোক বলে আমরা বাংলাদেশের মানুষ 16 কোটি দেশের মানুষ, কত লোক, কিন্তু একটা অ্যানালজি যদি দেই, একটু খারাপ লাগতে পারে, আমি একটু অ্যানালজিটা দিতে চাই, তা বোঝা যাবে, খুব সহজে বোঝানো যাবে। আপনি যদি সমুদ্রের মাঝখানে পানি খেতে চান, আপনি পানি খেতে পারবেন না, লবণাক্ত পানি। পানি তো পান করার উপযুক্ত হতে হবে। ঠিক একইভাবে আমরা মানব সমুদ্রে আছি, কিন্তু যেই মানুষটি আমার দরকার সেই মানুষটি আমি পাচ্ছি না বলে বাইরে থেকে মানুষটাকে আনছি। আমাকে তখন বটল ওয়াটার সিঙ্গাপুর থেকে আনতে হয়, শ্রীলঙ্কা থেকে আনতে হয়, ইন্ডিয়া থেকে আনতে হয়, পাকিস্তান থেকে বটল ওয়াটার আমার উপরে বসাতে হয়। অথচ আমার এই মানুষগুলোকে আমি যদি লবণাক্ত মুক্ত করতে পারতাম, তাহলে আই কুড হ্যাভ। এইখানে ধর ইন্ডিভিজুয়াল যেসব শিল্প প্রতিষ্ঠান আছে অথবা যে ট্রেড বডিজ যেগুলো আছে, তাদের কি কোনো রোল নাই যে এই মানব সম্পদ তৈরির ক্ষেত্রে? অ্যাবসলিউটলি, আমি মনে করি এখানে ইন্ডিভিজুয়ালের রোল আছে, ট্রেড বডির রোল আছে, ইনস্টিটিউশনসগুলোর রোল আছে, এবং গভর্নমেন্টের রোল আছে। এবং সবচেয়ে শুরু করে আগে আমার নিজের ঘরে থেকে, আমার নিজের ঘরে যদি আমি একটা ট্রেনিং ইনস্টিটিউট করি, ট্রেনিং সেন্টার করি, এটা আইনেও আছে, লেবার লতেও আছে, যদি সেটা করি, তাহলে কিন্তু আমি নট অনলি আমার ব্যক্তিগত নিড ফুলফিল করছি, আমি কিন্তু আমার সোসাইটির এবং ইকোনমি ডেভেলপমেন্টে কাজ করছি। আপনি যে কোনো একটা গার্মেন্ট ফ্লোরে যান, দেখবেন দের উইল বি সারপ্লাস মেশিনস, অনেক সারপ্লাস মেশিন আছে, এবং আপনার কোয়ালিফাইড ট্রেনার্স আছে। আমার অপারেটরে কীভাবে শেখে, তা হেল্পার হিসেবে ঢুকে যখন অপারেটর থাকে না, তখন সেখানে বসে নিডল ভাঙে, একটু সেলাই করে। কেন এই লোকটাকে আমি 6 মাসের জন্য, 3 মাসের জন্য, 1 মাসের জন্য একটা স্ট্রাকচার ট্রেনিং প্রোগ্রাম ওই মেশিনগুলো দিয়ে একজন সুপারভাইজারকে দিয়ে করতে পারে। একটা রুম দিলে 20-25টা 30টা 50টা থাকেই আইডল মেশিন ফ্যাক্টরি সাইজের অনুযায়ী, সেগুলো নিয়ে আমরা কিন্তু একটা ওয়ার্কার ট্রেনিং সেন্টার করতে পারি। যে ওয়ার্কার ট্রেনিং সেন্টারগুলো করলে আমার ইন্টারনাল সাপ্লাইটা ডেভেলপ করে, আমার স্কিল আপগ্রেডেশনগুলো করতে, মাল্টি স্কিল অপারেটর্স আমি ডেভেলপ করতে পারি, তাতে তারও লাভ হয়। আপনি একজনকে একটা হাতে অস্ত্র দিয়ে দিলেন, যে অস্ত্র নিয়ে সে সারা জীবন খেতে পারে, যাকে দিলেন তার জীবন তৈরি হয়ে গেল, সেটাও করতে পারে। তো এগুলো আমরা সবসময় দেখি যে অন্য ফ্যাক্টরি থেকে আরেকজনকে নিয়ে আসলে এটা সহজ, নিয়ে এসে কাজে ঢুকিয়ে দিলাম, কিন্তু এটা একটা ফ্লিপ সাইড আছে। সেই ফ্লিপ সাইডটা কি, যে ও যে কালচারটা নিয়ে আসে, সেই কালচারটা আপনার অর্গানাইজেশনের জন্য সুটেবল নাও হতে পারে। তো এই জন্য আপনি একজনকে নোভিসকে যদি দিয়ে এসে ট্রেন করে আপনার অর্গানাইজেশনের কালচারের মধ্যে তাকে ডেভেলপ করেন, তাহলে ইউ গেট এ বেটার রেজাল্ট। এবং আমরা যদি সবাই যদি এক বিন্দু জল আপনার অ্যাড করি, সমুদ্র বানানো সম্ভব, অনেক কিছু। দিস ইজ ইম্পর্টেন্ট। একইভাবে যদি ইনস্টিটিউশনের কথা বলেন, বিকেএমই এর কিছু ট্রেনিং সেন্টার আছে 4-5টা, বিকেএমই চেষ্টা করছে এখন প্রাতিষ্ঠানিকভাবে, সরকারিও উদ্যোগ আছে এই ব্যাপারে, একটা প্রকল্প সরকার হাতে নিয়েছে এডিবির সহযোগিতা। আশা করা যায় যে এটাতে দেশের একটা ইতিবাচক প্রভাব পড়বে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আগামীতে আবার কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আবার দেখা হবে মানি ম্যাটার্সে। সে পর্যন্ত ভালো থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।